বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে আজ একটি অবিস্মরণীয় দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ সকাল 10টায় রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় 70 জন ঊর্ধ্বতন সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘ 6 ঘণ্টাব্যাপী এই ঐতিহাসিক বৈঠক শেষে বিকেল 4টায় যে ঘোষণা আসে তা দেশের 22 লাখ সরকারি কর্মকর্মচারীর মুখে হাসি ফুটিয়ে দিয়েছে এবং তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। যমুনা অতিথি ভবনের সম্মেলন কক্ষ আজ সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছিল। দেশের প্রশাসনিক কাঠামোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা একে একে পৌঁছাতে থাকেন। প্রত্যেকের মুখে ছিল এক ধরনের উৎকণ্ঠা এবং প্রত্যাশা, কারণ সবাই জানতেন যে আজকের এই বৈঠকে নবম বেতন স্কেল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে, যা দেশের সরকারি প্রশাসনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সকাল 10টায় প্রধান উপদেষ্টা সম্মেলন কক্ষে প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে সম্মান জানান এবং বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা একটি কঠোর এবং স্পষ্ট বক্তব্য রাখেন, যা সবাইকে চমকে দেয়। তিনি পে কমিশনের কার্যক্রমে দীর্ঘসূত্রতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি গত জুলাই মাসে যখন এই পে কমিশন গঠন করেছিলাম তখন আমি স্পষ্টভাবে বলেছিলাম যে এটি একটি জরুরি বিষয়। দেশের সরকারি কর্মকর্মচারীরা বছরের পর বছর ধরে প্রতীক্ষা করছেন। তাদের বেতন বাড়ার প্রয়োজন। জীবনযাত্রার ব্যয় প্রতিদিন বাড়ছে। মূল্যস্ফীতি তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই পরিস্থিতিতে আমি আশা করেছিলাম যে পে কমিশন সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবে এবং নবম বেতন স্কেল বাস্তবায়নের জন্য প্রস্তুত হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, কিন্তু আমরা দেখছি যে কাজে অযথা বিলম্ব হচ্ছে। এই বিলম্বের কারণে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ বাড়ছে। অনেক কর্মচারী প্রশ্ন করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি তাদের কথা ভাবছে না। এই ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। সরকারি কর্মকর্মচারীরা হলেন এই দেশের প্রশাসনের মেরুদণ্ড। তাদের অসন্তুষ্ট রাখা মানে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে দুর্বল করা। আমরা এটা হতে দিতে পারি না। তিনি সভাকক্ষে উপস্থিত সবার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলেন, আজ থেকে আর কোনো বিলম্ব নয়। আমি স্পষ্ট নির্দেশনা দিচ্ছি যে আগামী 1 মার্চ থেকে নবম বেতন স্কেল কার্যকর করতেই হবে এবং এর জন্য আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করা বাধ্যতামূলক। প্রধান উপদেষ্টার এই কঠোর নির্দেশনার পর সভাকক্ষে একটি নতুন গতিশীলতা তৈরি হয়। সবাই বুঝতে পারেন যে এখন আর কোনো অজুহাত চলবে না। কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য শেষ হওয়ার পরপরই অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে মতামত প্রকাশ করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন তা সম্পূর্ণভাবে সময়োপযোগী এবং প্রয়োজনীয়। আমরা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করছি যে সকল আর্থিক হিসাব নিকাশ এবং দাপ্তরিক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের পক্ষ থেকে আর কোনো বাধা নেই। ডক্টর সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সরকারি কর্মকর্মচারীদের মাঝে বেতন বৃদ্ধি নিয়ে যে ধোঁয়াশা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দূর করা অত্যন্ত জরুরি। তাই আমরা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটি প্রাথমিক গেজেট প্রকাশ করব, যেখানে বেতন বৃদ্ধির মূল বিষয়গুলো উল্লেখ থাকবে এবং 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত বিস্তারিত গেজেট প্রকাশ করা হবে। তিনি সভায় উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, বাজেট বরাদ্দের কোনো সমস্যা হবে না। সরকার সরকারি কর্মকর্মচারীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় সকল অর্থ বরাদ্দ করা হবে। আজকের বৈঠকে উপস্থিত 70 জন জ্যেষ্ঠ সচিব প্রত্যেকে বেতন স্কেল দ্রুত বাস্তবায়নের পক্ষে জোরালো মতামত ব্যক্ত করেন। তাদের মধ্যে একজন সচিব বলেন, একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা নিঃসন্দেহে একটি জটিল এবং সময় সাপেক্ষ কাজ, কিন্তু এই জটিলতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে অযথা সময়ক্ষেপণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত প্রায় 7 মাস অতিক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে কাজ শেষ হওয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্মচারীরা এখন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। মূল্যস্ফীতি তাদের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে। অনেক কর্মচারী ঋণ নিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে তাদের বেতন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আরেকজন সচিব বলেন, প্রশাসনকে গতিশীল এবং কার্যকর রাখতে হলে কর্মচারীদের সন্তুষ্ট রাখা অপরিহার্য। যখন একজন কর্মচারী তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে পারেন না, তখন তিনি কিভাবে মনোযোগ দিয়ে কাজ করবেন? আমাদের অবশ্যই তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে, যাতে তারা নিশ্চিন্তে তাদের দায়িত্ব পালন করতে পারেন। সচিবরা সম্মিলিতভাবে বলেন যে পে কমিশনকে এখন জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে হবে। আজকের বৈঠকে একটি বিশেষ আলোচনার বিষয় ছিল রাজনৈতিক প্রেক্ষাপট। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সরকারি কর্মচারীদের পক্ষে দৃঢ়ভাবে বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা এই দেশের সম্পদ, তাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। তিনি পরিসংখ্যান উল্লেখ করে বলেন, দেশের সরকারি কর্মচারীদের মধ্যে 1/3 অর্থাৎ প্রায় 7 লাখ কর্মচারী হলেন নিম্ন আয়ের শ্রেণীর। তারা চতুর্থ শ্রেণীর কর্মচারী, যারা অত্যন্ত কম বেতনে কাজ করছেন। তাদের বেতন বৃদ্ধি করা নৈতিক দায়িত্ব। তারেক রহমান আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। নির্বাচনের আগেই বেতন স্কেল সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি, কারণ নির্বাচনকালীন সময়ে যদি সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ থাকে, তাহলে তা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রভাবিত করতে পারে। সরকারি কর্মচারীরা নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সন্তুষ্ট রাখা নির্বাচনের সফলতার জন্য অপরিহার্য। তিনি দৃঢ়ভাবে বলেন, আমরা চাই নির্বাচনের আগেই পে কমিশনের সকল কাজ শেষ হোক এবং কর্মচারীরা তাদের প্রাপ্য বেতন পান। এটি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি একটি রাজনৈতিক এবং প্রশাসনিক প্রয়োজনও। আজকের যমুনা অতিথি ভবনের এই ঐতিহাসিক বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য 3টি বিশেষ সুখবর ঘোষণা করা হয়েছে। এই 3টি সুখবর বাস্তবায়িত হলে সরকারি খাতে এক নতুন যুগের সূচনা হবে এবং প্রশাসনিক বৈষম্য অনেকাংশে দূর হবে। প্রথম সুখবরটি হল 2015 সাল থেকে বন্ধ থাকা সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত। সরকারি কর্মচারীরা দীর্ঘ 9 বছর ধরে এই দুটি গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একজন কর্মচারী নির্দিষ্ট সময় চাকরি করার পর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি পান। এটি কর্মচারীদের কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা ছিল, কিন্তু 8ম বেতন স্কেলে এই সুবিধা বাতিল করা হয়েছিল, যা কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছিল। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহালের যৌক্তিকতা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, 9ম বেতন স্কেলে আমরা সাধারণ কর্মচারীদের বেতন বৃদ্ধি করছি, কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে। এই বৈষম্য দূর করতে এবং সকল পর্যায়ের কর্মচারীদের সুবিধা নিশ্চিত করতে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল করা অত্যন্ত প্রয়োজন। এই দুটি সুবিধা ফিরিয়ে আনলে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা তাদের কর্মজীবনে নিয়মিত বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। প্রধান উপদেষ্টা এই প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল অবশ্যই পুনর্বহাল করতে হবে। এটি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি। আমরা চাই আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে, সেখানে এই দুটি সুবিধা অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার কর্মচারীদের প্রতি তার দায়বদ্ধতা প্রমাণ করবে। সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ফিরিয়ে আনার এই ঘোষণায় সভাকক্ষে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন এবং তারা বলেন যে এই সিদ্ধান্ত কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ সৃষ্টি করবে। দ্বিতীয় সুখবরটি হল গ্রেড সংখ্যা কমানোর যুগান্তকারী সিদ্ধান্ত। বর্তমানে সরকারি চাকরিতে 20টি গ্রেড রয়েছে, প্রথম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত। এই 20টি গ্রেডের কারণে পদোন্নতির সিঁড়ি অনেক লম্বা হয়ে যায়। একজন কর্মচারী তার কর্মজীবনে হয়তো 3 থেকে 4টি গ্রেডেই উন্নীত হতে পারেন। অনেকে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও উপযুক্ত পদোন্নতি পান না। এই সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টা এবং পে কমিশন একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। আজকের বৈঠকে ঘোষণা করা হয় যে 20টি গ্রেডের
পরিবর্তে 14টি গ্রেড রাখা হবে। এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে প্রশাসনিক বৈষম্যের শিকার হয়েছেন। পদোন্নতিতে বঞ্চনা তার মধ্যে অন্যতম। এই বঞ্চনা দূর করতে হলে শুধু বেতন বাড়ালেই হবে না, পদোন্নতির পথ সহজ করতে হবে। গ্রেড সংখ্যা কমিয়ে 14টি করলে পদোন্নতির সিঁড়ি ছোট হবে। একজন কর্মচারী তার কর্মজীবনে আরও বেশি গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। এতে তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, গ্রেড সংখ্যা কমানোর এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি একটি দার্শনিক পরিবর্তন। আমরা চাই সরকারি কর্মচারীরা তাদের কর্মজীবনে আরও বেশি সম্ভাবনা দেখুন। তারা অনুভব করুন যে কঠোর পরিশ্রম করলে তারা দ্রুত উন্নতি করতে পারবেন। 14টি গ্রেডের এই নতুন কাঠামো প্রশাসনে একটি নতুন গতিশীলতা সৃষ্টি করবে। উপস্থিত সচিবরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন যে এটি দীর্ঘমেয়াদে প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি করবে এবং কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ বাড়াবে। তৃতীয় সুখবরটি হল বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার ব্যাপক বৃদ্ধি। বর্তমান 8ম বেতন স্কেলে বাড়ি ভাড়া ভাতা ছিল মূল বেতনের 45 থেকে 50%, কিন্তু গত কয়েক বছরে সারা দেশে বাড়ি ভাড়া নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ঢাকায় একটি মাঝারি মানের ফ্ল্যাটের ভাড়া এখন 20 থেকে 30 হাজার টাকা। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ অন্যান্য বিভাগীয় শহরেও বাড়ি ভাড়া অনেক বেড়েছে। এমনকি জেলা শহরগুলোতেও বাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। এই পরিস্থিতিতে পুরনো বাড়ি ভাড়া ভাতা দিয়ে একজন কর্মচারীর পক্ষে শহরে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আজকের বৈঠকে এই বাস্তবতা বিবেচনা করে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 70% নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। উদাহরণস্বরূপ, যদি একজন কর্মচারীর মূল বেতন 20,000 টাকা হয়, তাহলে তিনি পাবেন 14,000 টাকা বাড়ি ভাড়া ভাতা। যদি কারো মূল বেতন 30,000 টাকা হয়, তিনি পাবেন 21,000 টাকা। এই বৃদ্ধি বিশেষভাবে শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য বিশাল স্বস্তি নিয়ে আসবে। তারা এখন একটি ভালো বাসায় থাকতে পারবেন এবং তাদের মূল বেতনের একটি বড় অংশ পরিবারের অন্যান্য খরচে ব্যয় করতে পারবেন। একই সাথে চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে 4,500 টাকা। বর্তমানে চিকিৎসা ভাতা ছিল মাত্র 1,500 থেকে 2,000 টাকা, কিন্তু চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান হারের কারণে এই পরিমাণ ছিল সম্পূর্ণভাবে অপর্যাপ্ত। একটি সাধারণ জ্বরের জন্য ডাক্তার দেখাতে এবং ওষুধ কিনতে এখন 500 থেকে 1,000 টাকা লাগে। যদি কেউ কোনো জটিল রোগে আক্রান্ত হন, তাহলে মাসিক চিকিৎসা ব্যয় হয় 3 থেকে 5,000 টাকা। এই পরিস্থিতিতে 4,500 টাকা চিকিৎসা ভাতা একজন কর্মচারী এবং তার পরিবারের মৌলিক চিকিৎসা ব্যয় মেটাতে সাহায্য করবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত কর্মচারীদের জীবনমানে প্রত্যক্ষ প্রভাব ফেলবে। যখন একজন কর্মচারী তার পরিবারের জন্য একটি ভালো বাসস্থান নিশ্চিত করতে পারবেন এবং চিকিৎসা ব্যয় নিয়ে চিন্তিত থাকবেন না, তখন তিনি মানসিক শান্তি পাবেন। এই মানসিক শান্তি তার কর্মদক্ষতা বৃদ্ধি করবে। তিনি আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন এবং সামগ্রিকভাবে প্রশাসনের সেবার মান উন্নত হবে। বৈঠক শেষে যমুনা অতিথি ভবনের বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের সাথে কথা বলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি বলেন, আজকের বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ। প্রধান উপদেষ্টার স্পষ্ট নির্দেশনা এবং অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা আমাদের কাজ সহজ করেছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রাথমিক গেজেট প্রকাশ করব এবং 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত বিস্তারিত গেজেট প্রকাশ করা হবে। 1 মার্চ থেকে 9ম বেতন স্কেল কার্যকর হবে এবং দেশের 22 লাখ সরকারি কর্মচারী তাদের বর্ধিত বেতন পাবেন। তিনি আরও বলেন, আজকের 3টি সুখবর শুধু অর্থনৈতিক নয়, এগুলো সামাজিক এবং মানসিক সুখবরও। সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ফিরিয়ে আনার মাধ্যমে আমরা কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষতিপূরণ করছি। গ্রেড সংখ্যা কমিয়ে আমরা তাদের পদোন্নতির পথ সহজ করছি এবং বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করে আমরা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করছি। এই 3টি সিদ্ধান্ত একসাথে বাস্তবায়িত হলে সরকারি প্রশাসনে একটি নতুন যুগের সূচনা হবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মচারীরা এই খবর শুনে আনন্দিত প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাকার একটি মন্ত্রণালয়ে কর্মরত একজন কর্মচারী বলেন, আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আজকের এই ঘোষণা আমাদের সব হতাশা দূর করেছে। বিশেষভাবে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ফিরে আসাটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। চট্টগ্রামের একজন কর্মচারী বলেন, বাড়ি ভাড়া ভাতা 70% হওয়ায় আমি এখন একটি ভালো এলাকায় বাসা ভাড়া নিতে পারবো। এতদিন অনেক কষ্টে ছোট্ট একটা ঘরে থাকতাম। সিলেটের একজন কর্মচারী বলেন, চিকিৎসা ভাতা বৃদ্ধি পাওয়ায় আমি আমার পরিবারের চিকিৎসা নিয়ে এখন নিশ্চিন্ত থাকতে পারবো। আজকের যমুনা অতিথি ভবনের বৈঠক এবং সেখান থেকে আসা সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত থাকবে। 1 মার্চ থেকে নবম বেতন স্কেল কার্যকর হলে দেশের 22 লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের প্রায় 1 কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে, জীবনযাত্রার মান বাড়বে, কর্মক্ষেত্রে তারা নতুন উৎসাহ নিয়ে কাজ করবেন এবং সামগ্রিকভাবে দেশের প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে।